রাজনৈতিক দলের ঘিরে নতুন করে কেন আরেকটা রাজনৈতিক দলের প্রয়োজন পড়েছে? এটার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, আপনারা যারা ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়েছেন, আপনারা জানেন যে আমাদের লক্ষ লক্ষ তরুণ মুক্তিযোদ্ধারা ৭১ সালের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ঝাঁপিয়ে পড়া যুদ্ধে তাদের স্বপ্ন ছিল বাংলাদেশ রাষ্ট্রটাকে একদিন জনগণের রাষ্ট্র বানাবেন, যেই রাষ্ট্রটাতে পাকিস্তানি শাসক গোষ্ঠীদের মতো পূর্ব এবং পশ্চিমের কোনো বৈষম্য এবং অসম্যতা থাকবে না, যেই রাষ্ট্রের ভিতরে পূর্ব এবং পশ্চিমের মতো আর্থিক এবং রাজনৈতিক বৈষম্য থাকবে না, যেই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে ৭০-এর নির্বাচিত প্রতিনিধিদেরকে ক্ষমতা হস্তান্তর করতে না দিয়ে যে আকাঙ্ক্ষার ব্যত্যয় ঘটানো হয়েছে, সেই ব্যত্যয় যেন আর না ঘটে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অপদহিত করে বাংলাদেশ রাষ্ট্রকে কেনা বেচার মধ্য দিয়ে একটা একদলীয় শাসনতন্ত্র কায়েম হলো। যে বাংলাদেশ রাষ্ট্রটাকে ঘোষণাপত্রে বলে দেওয়া ছিল যে এই রাষ্ট্রের মালিক কোন রাজবংশ হবে না, যে রাষ্ট্রের মালিক কোন রাজা বাদশাহ অথবা প্রজাদের সম্পর্কের ভিত্তিতে হবে না, যে রাষ্ট্রের সম্পর্ক হবে জনগণের রাষ্ট্র আকারে এবং নাগরিকদের অধিকার আকারে। কিন্তু আমরা ৭২ সালের সংবিধানের মধ্য দিয়ে দেখলাম যে সেই বাংলাদেশ রাষ্ট্রকে একটা আওয়ামী প্রজাতন্ত্রে পরিণত করা হলো, এবং এই একদলীয় আওয়ামী প্রজাতন্ত্র করবার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণাপত্রের যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল যে এটা একটা জনগণের রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা বাঙালির রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা পাহাড়ি এবং অবাঙালির রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা সমতলীদের রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা মুসলমানদের রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা দিনাজপুরের রাষ্ট্র যেমন হবে, এই রাষ্ট্রটা কক্সবাজারের রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা সিলেটের রাষ্ট্র যেমন হবে, যশোরের রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা চাকমা, মারমা, মুরং, খাসিয়ার রাষ্ট্র হবে, এই রাষ্ট্রে যিনি বাংলায় কথা বলেন এটা তারও রাষ্ট্র হবে, যিনি উর্দুতে কথা বলেন তারও রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা গরিবের রাষ্ট্র যেমন হবে, ধনীরও রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা পুরুষ এবং নারীর রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা সাঁওতাল এবং মারিনদের রাষ্ট্র হবে, এই রাষ্ট্রটা যুবক তরুণদের রাষ্ট্র যেমন হবে, বয়স্ক মানুষদের রাষ্ট্র হবে। কিন্তু এই প্রত্যয়ের মাধ্যমে বাংলাদেশে ৭২ সালে যেটা হয়েছে, এই রাষ্ট্রটা একটা আওয়ামী গণপ্রজাতন্ত্রে পরিণত হয়েছে, একটা শেখ পরিবারের রাষ্ট্রে পরিণত হয়েছে, যেটার মধ্য দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের যে প্রত্যয় ছিল, স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে শেখ মুজিব, আওয়ামী লীগ এবং শেখ বংশ আমাদের সাথে গাদ্দারি করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ এবং আহত মুক্তিযোদ্ধার রক্তের সাথে গাদ্দারি করেছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের প্রত্যেকটি ধারা উপধারার সাথে গাদ্দারি করেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যুবক, কৃষক, মাঝি, মোল্লারা যারা যুদ্ধে গেছিল, নেংটি পরে আর লুঙ্গি পরে তাদের স্বপ্নের সাথে গাদ্দারি করা হয়েছে। বাংলাদেশের গরিব বাঙালি, অবাঙালি, উর্দুভাষী এবং বাংলা ভাষী সবার সাথে গাদ্দারি করা হয়েছে। পাহাড়ি এবং সমতলীদের অধিকার বঞ্চিত করে তাদের সাথে গাদ্দারি করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো শান্তি চুক্তির বদলে যে অখাদ্য তৈরি করা হয়েছিল ৭২-৭৩ সালে, চাকমা এবং পাহাড়িদেরকে জোর করে বাঙালি বানানোর মধ্য দিয়ে আমরা দেখলাম স্বাধীন রাষ্ট্রে যারা যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে শান্তি বাহিনী তৈরি করেছে। হাজার হাজার তরুণ বাঙালিকে যেমন হত্যা করেছে, বাংলাদেশের সেনা সদস্যদেরকে নির্মমভাবে খুন করেছে, এবং এটা করেছে শুধুমাত্র ৭২ সালের সংবিধান আওয়ামী বাকশালের রাজনীতির কারণে চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণাপত্রের বিপক্ষে দাঁড়িয়ে যেই বাংলাদেশ আমরা দেখলাম ৭২ থেকে ৭৫, সেই বাংলাদেশ ছিল একটা বেঈমানদের গড়া, হাতে গড়া বাংলাদেশ। যেই বাংলাদেশ আমার মতো তার মেয়ের হাতে গত ১৬ বছরে নতুন করে পাকশাল ২ কায়েম হওয়ার মধ্য দিয়ে আবার স্বাধীনতার চেতনা
অঙ্গীকারের সাথে বেঈমানি করে শেখ পরিবার আওয়ামী রাজবংশ আবার নতুন করে আমাদের সাথে বেঈমানি করেছে। বাংলাদেশের ১৭ কোটি মানুষের আকাঙ্ক্ষার সাথে বেঈমানি করেছে। ১২ কোটি ভোটারের সাথে বেঈমানি করেছে। গণতন্ত্র এবং নির্বাচনের ওয়াদার সাথে বেঈমানি করেছে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করবার মধ্য দিয়ে গরিব মানুষের সাথে বেঈমানি করেছে। বাংলাদেশে গুম খুন ফাঁসিবাদের শাসনতন্ত্র কায়েম করবার মধ্য দিয়ে আমার মানবাধিকার সনদের সাথে বেঈমানি করেছে। বাংলাদেশের পাড়ায় মহল্লায় যে নাটকীয় স্বর্গরাজ্য কায়েম করেছিল, যেভাবে নরক বানিয়ে দিয়ে বিএনপি জামাত হেফাজতের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে লাখে লাখে কোটিতে কোটিতে ঘরছাড়া করে বাংলাদেশের সাথে বেঈমানি করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের ১ নম্বর জাতীয় শত্রু। জাতীয় পার্টি এবং ১৪ দলীয়রা বাংলাদেশের প্রত্যেকটা উপাদানের সাথে বেঈমানি করেছে। তাই দিনাজপুরবাসীকে আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের উপরে ভিত্তি করে নাগরিক হয়ে গড়ে উঠবার মনে হচ্ছে। আপনাকে বুঝতে হবে আপনার অধিকার কি, আপনাকে বুঝতে হবে আপনার শত্রু কারা, আপনাকে বুঝতে হবে আপনার মিত্র কারা, আপনাকে বুঝতে হবে কারা আপনাকে ভোট থেকে বঞ্চিত করেছে, আপনাকে বুঝতে হবে কারা আপনার ট্যাক্সের টাকা দিয়ে আমেরিকাতে লন্ডনে শত শত বাড়ি করছে, টরন্টোতে বেগম পাড়া করছে, মালয়েশিয়াতে বাংলাদেশিদেরকে নতুন করে সেকেন্ড হোমের বাণিজ্য করাচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় সিঙ্গাপুরে বাংলাদেশের বিলিয়নস অফ ডলার লুট করে নতুন করে নাগরিকত্বের ব্যবসা তৈরি করেছে। এর প্রত্যেকটা জিনিস হচ্ছে গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদীদের উপহার বাংলাদেশিদের প্রতি। ফেলানির লাশ দেখেছেন আপনারা, সীমান্তে সীমান্তে আমার শত শত নাগরিককে কুকুর বিড়ালের মতো হত্যা করে আওয়ামী লীগ প্রমাণ করেছে বাংলাদেশে ফেলানি হচ্ছে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে বিডিআর বিএসএফ নেগোসিয়েশন করে ছাগল ছুটায় আনে, কিন্তু ফেলানির লাশ উদ্ধার করতে পারে না। ৩ দিন চলে যায়। এই হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশ। বেঈমানের গণতন্ত্রের হাতে, মির্জাফরদের হাতে বাংলাদেশ গত ১৬ বছরে আমরা দেখেছি। পলাশির আন্দোলনে যেভাবে ১৭৫৭ সালে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, গত ১৬ বছরে আমরা দেখেছি বাংলার মির্জাফররা আওয়ামী লীগ হয়ে আবার বাংলাদেশকে পলাশির প্রান্তরে পরিণত করেছে। বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে ভারতের কাছে, দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। বাংলার জগৎ শেখ অভিযান আর রায়দুল্লাহরা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে, বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের টাকাকে, বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। এর নাম হচ্ছে জাতীয় শত্রু, এর নাম হচ্ছে আওয়ামী ফাঁসিবাদ, এর নাম হচ্ছে আওয়ামী রাজাকার, এর নাম হচ্ছে আওয়ামী অলবদর। এরা বাংলাদেশের শত্রু। জাতীয় পার্টি এবং ১৪ দল যারা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে বিক্রি করে দিয়ে, আমার আপনার ভবিষ্যৎকে বিক্রি করে দিয়ে, বাংলাদেশকে একটা পরাধীন রাষ্ট্র বানিয়ে দিয়ে তার প্রভুর দরবারে পালিয়ে চলে গেছে আগস্ট মাসে। সে বরাবরই বলেছিল তার বেকার কারা, তার প্রভু কারা, তার রব কারা। আমরা আগে থেকেই জানতাম আওয়ামী লীগ বাংলাদেশের দল না, জাতীয় পার্টি আর ১৪ দল এরা বাংলাদেশিদের দল না। বাংলাদেশিদের রক্ত এদের কাছে গুরুত্বপূর্ণ না। যদি গুরুত্বপূর্ণ হতো শেখ হাসিনা সব পরিবারে পালিয়ে যেতেন না, যুদ্ধ করে বাংলাদেশে শহীদ হতেন তার বাবার মতো। সে একটা রাজাকার এবং আলবদর। এই কারণেই দিল্লিতে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের ২০২৪ সালের শত্রু মিত্র সংজ্ঞা। এটা বোঝার মধ্যেই এই আপনাদেরকে ২০২৪ সালে নাগরিক হতে হবে। যদি নাগরিক হতে না পারেন, ভোটাধিকার যদি প্রয়োগ করতে না পারেন, ভালো মন্দকে যদি বুঝতে না পারেন, আওয়ামী ফ্যাসিবাদ নতুন নতুন নামে আবার ফিরে আসবে। জাতীয় পার্টি আর ১৪ দলীয় রাজাকাররা নতুন নতুন নামে ফিরে আসবে, সাবোটাজ করবে, বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দেবে। সেই জন্য দিনাজপুরবাসীকে আমরা বলছি, চোখ কান খোলা রাখবেন। সীমান্তের খুব কাছে আপনারা বাস করেন। এই বাংলাদেশ অনেক রক্তে কেনা বাংলাদেশ, লাখো শহীদের রক্তে কেনা। দেশটা কারো পাবেন না। এই বাংলাদেশ
আমরা আবু সাইদের মতো বুকের পাটার রক্ত দিয়ে সাইফারের বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমরা স্বাধীন রাখবো যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। প্রিয় দিনাজপুরবাসী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা মানচিত্রে দেখেছি দিনাজপুরের যে জেলার লেন্থ এক মাথা থেকে আর এক মাথার দূরত্ব প্রায় 150 কিলোমিটার। বাংলাদেশ রাষ্ট্র যারা শাসন করেন ঢাকায় বসে এসি রুমে বসে তারা বাংলাদেশের মানুষের খামের কষ্ট বোঝেন না। কৃষক কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের মধ্যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘাম ঝরায় ফসল ফলায়, এই রংপুর বিভাগ কিভাবে বাংলাদেশকে খাওয়ায় পড়ায় বাঁচিয়ে রাখে, এইটা ঢাকার আমলারা বোঝেন না। বাংলাদেশ রাষ্ট্র যারা শাসন করেন সেই সকল রাজনৈতিক দল বোঝেন না। একটা জেলা যদি 150 কিলোমিটার লম্বা হয় সেই জেলার নাগরিক সেবা কিভাবে দেওয়া সম্ভব সেটা আমাদের বুঝে আসে না। তাই এবি পার্টির পক্ষ থেকে আমরা বলছি, আপনাদের কাছে ওয়াদা করছি, আমাদের যদি সুযোগ হয় আমরা ক্ষমতায় আসি, আপনাদের এখানকার 6 উপজেলা মিলায় আমরা নতুন জেলার ঘোষণা দেব ইনশাআল্লাহ। হাকিমপুর, বিরমপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর, ঘোড়াঘাট এবং ফুলবাড়ি মিলিয়ে নতুন জেলা হবে, যেই জেলার কেন্দ্রবিন্দুতে হচ্ছে আমরা বুঝতে পারছি এই ঢাকা মোড়। যদি এই 6 অঞ্চলের মানুষরা যদি একমত হন তাহলে এই ঢাকা মোড়কে আমরা জেলা সদর বানাবো এবং আপনাদের সাথে পরামর্শ করে জেলার নাম নির্ধারণ করব। আমরা ইতিমধ্যে দেখেছি যে 4 উপজেলা মিলিয়ে বাংলাদেশে এখানে একটা সংসদীয় আসন, এত লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে একজন সংসদ সদস্য হতে পারেন না। তাই 6 উপজেলা মিলিয়ে যখন জেলা হবে আমরা প্রতি 2টা উপজেলাকে নিয়ে 3 জন সংসদ সদস্য এইখান থেকে নির্বাচিত করে সংসদে নেব ইনশাআল্লাহ। তৃতীয়ত হচ্ছে আমরা জানতে পেরেছি আপনাদের এলাকাতে শত শত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যারা বেসরকারি ভাবে চলছে, অনেকে এমপিওভুক্ত হয়েছেন, কিন্তু আর্থিক টানাপোড়েনের কারণে যে মানের সেবা দেওয়া দরকার, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার সেগুলো আমরা পাচ্ছি না এবং আপনারা পাচ্ছেন না, যে কারণে এই অঞ্চলের লক্ষ লক্ষ বাচ্চা, শিশু, ছেলে মেয়েরা লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমরা যদি কখনো ক্ষমতা আসি এই অঞ্চলের প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসাকে আমরা জাতীয়করণ করব এবং সরকারি রূপ দেব, যেন সরকার যেভাবে বেতন দিয়ে সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চালায় আপনাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো সরকারি ভাবে সরকারের টাকায় চলবে। চতুর্থত হচ্ছে আমরা প্রায় পত্রিকাতে পড়ি যে আপনাদের অঞ্চলের কৃষকরা ন্যায্য মূল্য পান না। আমরা দেখেছি কৃষক ভাইয়েরা যারা চাষ করেন প্রতি কেজি চাল উৎপাদন করতে 19 থেকে 23 টাকা পর্যন্ত খরচ হয়, কিন্তু কোনো কোনো সময় আমরা দেখেছি কৃষককে লস করে, লোকসান করে এই চাল মনকে মনকে বিক্রি করতে হয়। আমরা ইতিমধ্যে গবেষকদের সাথে কথা বলে জেনেছি যে ন্যূনতম 28 থেকে 30 টাকা কেজি চাল কিনলে কৃষকদের উপকার হবে। এবং আমরা ওয়াদা করছি বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এখন থেকে এই দাবিগুলো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে তুলব, যে ন্যূনতম চাল সংগ্রহের যে মাধ্যম থাকে বাংলাদেশ সরকারের, তারা যেন 28 থেকে 30 টাকা কেজি চাল কেনেন, যেন আমার কৃষক বেঁচে থাকে, কৃষক সচ্ছল ভাবে চাষবাস করতে পারেন এবং সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি মিথ্যা মামলা এবং চাঁদাবাজির কারণে আপনারা ব্যাপকভাবে কষ্ট পাচ্ছেন। আমরা ধারণা করেছিলাম সারা বাংলাদেশে জুলাই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সংস্কারের রাজনীতি তৈরি হবে, কিন্তু আমরা দেখলাম চাঁদাবাজি বন্ধ হয় নাই। এক চাঁদাবাজদের বদলে বাজারে এখন নতুন চাঁদাবাজরা এসেছে। আমরা বলে দিতে চাই নতুন চাঁদাবাজদেরকে, এক ফ্যাসিবাদীদেরকে আন্দোলন করে আমাদের হটাতে হয়েছে। আপনারা মনে করবেন না যে আমরা ঘরে ফিরে গিয়েছি।
বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যায় নাই। আপনারা যদি আপনাদের চাঁদাবাজি বন্ধ না করেন, রাজনৈতিক ছত্র ছায় হাট মাঠ ঘাট দখল করা, বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করা, হকার আর ফেরিওয়ালাদের কাছ থেকে জোর করে চাঁদাবাজি করে টাকা আদায় করার এই ব্যবসা যদি বন্ধ না করেন, জুলাই এবং আগস্টে সারা বাংলাদেশে তরুণ যুবকরা, বাংলাদেশের মানুষরা যেভাবে নেমে এসেছিল আওয়ামী ফ্যাসিবাদীদের বিপক্ষে, ঠিক একইভাবে নতুন চাঁদাবাজ ফ্যাসিবাদীদের বিপক্ষেও আমরা লড়াই করব, পাশে থাকবো এবং আন্দোলন করব আপনাদেরকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জনকে হয়রানি করবার যে পুরাতন ব্যবসা, রাজনৈতিক নেতারা এবং লোকাল থানা কিছু অসৎ দুর্নীতিবাজ এসআই কনস্টেবলরা মিলে এই ব্যবসা এখনো অব্যাহত রেখেছেন। নিরপরাধ বহু ব্যবসায়ীকে, ভালো মানুষদেরকে শুধুমাত্র চাঁদাবাজি করবার জন্য খুনের মামলায় আসামি করছেন, আলেম ওলামায়ে কেরামদেরকে আসামি করছেন, বিভিন্ন সজ্জন ব্যক্তিদেরকে জায়গায় জায়গায় গিয়ে আপনারা হ্যারাসমেন্ট করছেন এবং সাবোটাজ করছেন, জিম্মি করে টাকা আদায় করছেন। এটার ব্যাপারে আপনাদেরকে বলছি, স্থানীয় পুলিশ প্রশাসনকে বলছি, যদি আপনারা এগুলোর ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না নেন, আমরা জাতীয় পর্যায়ে এগুলো নিয়ে আওয়াজ তুলতে বাধ্য হব। প্রত্যেক ওসিকে আপনারা ইনস্ট্রাকশন দেন, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাকে বলছি, আপনারা তদন্ত সাপেক্ষে যাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মামলাগুলো হয়েছে সেগুলো উদ্ধার করে ফেলেন। সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, এলাকার সজ্জন ভালো মানুষদেরকে, ব্যবসায়ীদেরকে হেনস্থ করবার এই লুটপাটের রাজনীতি আল্লাহর রাস্তায় বন্ধ করেন। এটা থেকে আমরা মুক্তি চাই এবং এই মুক্তির লড়াই আমাদের অব্যাহত থাকবে। সর্বশেষ বলতে চাই, আপনাদের দিনাজপুরে কিন্তু অনেক খনিজ সম্পদ আছে, যেই খনিজ সম্পদগুলো পরিকল্পিতভাবে পরিবেশ বান্ধব উপায়ে উত্তোলন করলে দিনাজপুরের লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরি হওয়া সম্ভব। আমরা বড়পুকুরের কথা জানি, যেখানে পৃথিবীর অত্যন্ত মান সম্পন্ন কয়লা আছে। আপনাদের দিনাজপুরে কঠিন শিলা আছে, হিলিতে লোহার খনি পাওয়া গেছে। এগুলোকে আমরা সরকারের জ্বালানি এবং খনিজ মন্ত্রণালয়কে বলছি, আপনারা পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এগুলো তুলবার ব্যবস্থা করেন। বিদেশ থেকে আমদানি নির্ভর বাস্তবতা এবং লুটপাটের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে এই অঞ্চলের মানুষকে কিভাবে সমৃদ্ধি দেওয়া যায়, এই অঞ্চলের মানুষকে কিভাবে উন্নত জীবন উপহার দেওয়া যায়, সেটার জন্য কাজ করেন। এবং সর্বশেষ বলছি, দিনাজপুরের লক্ষ লক্ষ মাইকে বিভিন্ন কারণে হাসপাতালের চিকিৎসা এবং আদালতের কারণে ঢাকায় যেতে হয়। আমরা বলছি, যখন নতুন জেলা হবে, আমরা ক্ষমতায় আসলে হাইকোর্টের 2টা বেঞ্চ আপনাদের দিনাজপুরে বসবে ইনশাআল্লাহ। কাউকে মামলার জন্য ঢাকায় যেতে হবে না। আমরা এনশিওর করব ঢাকা মেডিকেল এবং পিজির বড় বড় ডাক্তাররা যেন 1-2 দিনের জন্য হলেও আপনাদের এই অঞ্চলে আসেন। কনসালটেন্ট ডাক্তারের জন্য যদি আপনাদেরকে যেন ঢাকায় যেতে না হয়, এই সেবা আমরা এনশিওর করব তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে। এবং এগুলো করবার রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। তাই সর্বশেষ আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনারা এই বাংলাদেশটাকে বদলে দিতে চান, যদি আওয়ামী ফ্যাসিবাদ এবং বংশগত রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে চান, এই বাংলাদেশটাকে সবার বাংলাদেশ বানাতে চান, এই বাংলাদেশটাকে সেবার রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নাগরিক এবং অধিকার, মানুষের কষ্ট দুঃখকে কেন্দ্রে রেখে যে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। সেই রাজনীতির পতাকা তলে আপনাদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে, উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দিনাজপুরবাসী, দিনাজপুরের ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।